নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের কিছু সমস্যা এবং সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা। আসলে সমস্যা কথাটা এত হাসি মুখে বলতে আমরা তখন পারি যখন অনুষ্ঠানটার নাম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কারণ আমরা জানি যে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা কিন্তু এটা সম্ভব যে আপনাদের জীবনে বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের সমাধান করা। কারণ এটা প্রমাণিত সত্য। বিভিন্ন চেম্বারে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি, প্রচুর মানুষের বাইট পেয়েছি, তাদের কথোপকথন পেয়েছি, যার মধ্যে দিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে মানুষ ভালো হচ্ছে, সেটা যে কোনো সমস্যায় হোক। আপনার দীর্ঘদিনের সুগারের প্রবলেম, তার থেকে আপনি সারা জীবনের মতন মেডিসিন বন্ধ করে ভালো থাকার উপায় পাচ্ছেন। যে কোনো ধরনের সমস্যা, আপনার কোলেস্টেরল, আপনার হাই প্রেশার, আপনার ইউরিক অ্যাসিডের মতন সমস্যা, বা আপনার দীর্ঘদিনের অস্থির সমস্যা, যে সমস্যার জন্য মেডিসিন খেলে তো আপনি কিছুদিনের জন্য ভালো থাকেন, কিন্তু মেডিসিন বন্ধ করলে আবার সমস্যা কিন্তু সমস্যার জায়গায় পৌঁছে যায়, বা সেই আরও কিন্তু বৃহৎ আকারে দানা বেঁধে উড়ে। তো সেখান থেকেও কিন্তু সমস্যার সমাধান পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যে কোনো স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাচ্ছেন, বা আপনাদের এমন কোনো সমস্যা যে সমস্যার জন্য আপনাকে অপারেশন বা ইনজেকশন নেওয়ার পরামর্শ অন্য কোনো প্যাথিক চিকিৎসকেরা দিয়েছে। প্রত্যেকটি চেম্বারে কিন্তু এই কমপ্লেনটা আপনাদের থেকে পাই যে ডাক্তারবাবুদের কথা শুনে তো মেডিসিন খাচ্ছিলাম, কিন্তু তারপরেও কেন অপারেশন করতে হবে, কেন ইনজেকশন আমাকে নিতে হবে, বা এগুলো কি সত্যি আমাদের জন্য ভালো, এগুলো নিলে কি সারা জীবন আমরা ভালো থাকতে পারি? যদিও এই প্রশ্নের উত্তর তো সেই চিকিৎসকেরা দেবেন, তবে আমরা যেটা প্রমাণ দেখেছি যে অপারেশন বা ইনজেকশনের পর কিন্তু ভালো রেজাল্ট কেউ মূলত পান না, ভালো হন না তারা সারা জীবনের জন্য। মূলত সেই সমস্যা আরও কঠিন রূপে কিন্তু আপনার সামনে কিন্তু ধরা দেয়। তাই আপনি কি সেরকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাবেন, নাকি যেখানে একদম সাইড এফেক্ট নেই, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাবেন, যেখানে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট পাবেন, যেখানে এনবিপির নিজস্ব আয়ুর্বেদ মেডিসিন পাবেন, যেখানে চিকিৎসকদের পাশাপাশি খুব ভালো কিছু বন্ধুকে আপনি সাথে পাবেন, তো সেরকম চিকিৎসা পদ্ধতির মধ্যে আপনারা যাবেন। তো এটা তো ডিসিশন আপনারা নেবেন। আপনাদের সঙ্গে কিন্তু আজকে আমরা কথা বলবো, আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু আপনারা কথা বলুন। ম্যাডাম আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, এবং অবশ্যই আপনারা যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে বারবার অনুরোধ জানান, রিকোয়েস্ট করেন যে এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা হোক, সেরকমই কিছু সমস্যাকে আমরা কিন্তু আপনাদের জন্য আজকে তুলে ধরবো। অবশ্যই আপনাদের জন্য আজকে কিন্তু উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি আপনাদের জন্য প্রশ্ন যে ঘাড়ে ব্যথা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? আমার তো এখনো ব্যথা হওয়ার মতন বয়স নয়, তবে কেন শুরু হলো আমার ব্যথা? আর যদি শুরু হয় ব্যথা, তাহলে কি তার ট্রিটমেন্ট আমাদের জন্য রয়েছে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনাদের জন্য আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাই ম্যাডামের কাছে এই প্রশ্নটাই থাকবে যে ঘাড়ে ব্যথা শুরু হওয়ার কারণটা কি? ঘাড়ে ব্যথার দেখুন অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা ঘাড়ে ব্যথা অনুভব করলে আমরা এটাই ভাবি যে হয়তো সার্ভাইকাল স্পন্ডলাইটিস হচ্ছে, কিন্তু শুধুমাত্র যে সার্ভাইকাল স্পন্ডলাইটিস হবে এরকম নয়, আরও অন্যান্য অনেক এরকম রোগ রয়েছে যেগুলো আপনার ঘাড়ে ব্যথা থেকে শুরু, আস্তে আস্তে সেটা কিন্তু আপনার অনেকটা বড় আকার ধারণ করে। স্পন্ডাইলোলিস্থেসিস এরকম একটি সমস্যা যেটা কিনা সম্পূর্ণ আমাদের শিরদাঁড়ার একটি সমস্যা, শুধুমাত্র আপনার ঘাড়ে নয়, আপনার ঘাড়, আপনার কোমর, আপনার পিঠ, প্রত্যেকটা যে হাড়গুলো আপনার রয়েছে, আমাদের শিরদাঁড়াটা এরকম নয় যে গোটা একটা লম্বা হাড় দিয়ে তৈরি, এটা ছোট ছোট ভার্টিব্রা দিয়ে তৈরি রয়েছে। সেখানে আপনার 22 জোড়া হাড় রয়েছে, সেই 22 জোড়া হাড় দিয়ে আমাদের সম্পূর্ণ শিরদাঁড়াটা তৈরি হয়। প্রত্যেকটা হাড় একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট একটা ডিস্টেন্সের মধ্যে রয়েছে। যেরকম আমাদের একটা পুরো শিরদাঁড়াটা একটা লাইনের মধ্যে থাকে, এবার যদি সেখান থেকে যদি বাইরে একটা হাড় যদি সরে যায় বা বেরিয়ে যায়, সেটাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি। এটা অনেক সময় চোট লাগার জন্য হতে পারে, যদি কোনো ক্রনিক আপনার ডিজিজ হয়ে থাকে, কোনো বোন মেরো ডেন্সিটির কোনো প্রবলেম থাকে, সেখান থেকেও আপনার কিন্তু এই সমস্যাটা আসতে পারে। এবার কেন আপনার এই সমস্যাটা হচ্ছে, আগে সেটাকে আমাদের বুঝতে হবে। স্পন্ডাইলোলিস্থেসিস আপনার ঘাড়ে হতে পারে, পিঠে বা কোমরে, যে কোনো জায়গায় হতে পারে। প্রথম শুরু হবে আপনার ব্যথা দিয়ে, অ্যাজ ইট ইজ যেরকম ঘাড়ে ব্যথা হয়, কিন্তু আমি সবসময় একটাই কথা বলি যে আপনার যদি ঘাড়ে ব্যথাটা 1 দিন 2 দিন বা 3 দিনের মতো হয়, আর আস্তে আস্তে যদি সেটা আপনার কম্প্রেশন দেওয়ার পর বা কোনো আপনার লোকাল অ্যাপ্লিকেশনের পর যদি কমে যায়, দিস ইজ গুড, ভালো, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু যদি ব্যথাটা আপনার অনেক দিন ধরে যদি থেকে যায়, যে 7 দিনের বেশি আপনার ব্যথাটা রয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে একটু সেখানে সচেতন হতে হবে। সেই আপনার ঘাড়ে ব্যথাটা
বা পিঠের বা কোমরের ব্যথাটা আপনার স্পন্ডাইলাইসিস হতে পারে, স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, অ্যান্টিওলিস্থেসিস হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। তো বেসিক্যালি স্পন্ডাইলোলিস্থেসিস মানে আমাদের যে হাড়গুলো যেগুলো রয়েছে সেগুলো যদি একটা একটা জায়গা থেকে সরে যায়, যদি লাইনটা থেকে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেখানে আপনার ব্যথা হতে পারে। সেখানে যে ফ্লুইড রয়েছে, সিএসএফ ফ্লুইড যেটা, সেটা আপনার অ্যাকুমুলেশন হতে পারে, মানে জমা হতে পারে জায়গাটা, আপনার সোয়েলিং বা ব্যথা এগুলো আস্তে আস্তে আপনার অনুভব হবে। পরবর্তী সময়ে কিন্তু আপনার শিরদাঁড়াটা সম্পূর্ণ একদম নষ্ট হয়েও যেতে পারে, মানে আপনি একদম বেড রিডেনও হয়ে যেতে পারেন, বা হয়তো আপনি ঘাড় ঘোরাতে পারছেন না, কোমর ঘোরাতে পারছেন না, এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে। একদম তাই। সমস্যাকে কি আপনি অবহেলা করছেন? আপনার কি মনে হচ্ছে এখনো পর্যন্ত আমার সমস্যাটা ভীষণ অল্প, আমি পারবো এর সমাধান নিজে করে নিতে, কারণ আমার বাড়ির পাশাপাশি খুব বড় বড় নামি দামি মেডিসিন শপ রয়েছে, সেখানে যাব, আমি মেডিসিন কিনবো আমার ঘাড়ে ব্যথা বলে, এবং আমি সেই ওষুধকেই ভালো হয়ে যাব? তাহলে সত্যি আপনি খুব বড় একটা ভুল করছেন। আপনার জীবনের সব থেকে দামি জিনিসগুলোকে আপনি নষ্ট করছেন আপনার নিজের হাতে, আপনার ভুল বুদ্ধির কারণে। তো এরকম ভুল করবেন না, কেউ এক্সপেরিমেন্ট করবেন না, নিজে ট্রিটমেন্ট করবেন না, কারণ আমরা বারবার দেখেছি নিজের ট্রিটমেন্ট করে কিন্তু পেশেন্টদের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গিয়েছে, এবং তারা কিন্তু সাধারণ একটি সমস্যাকে একটা বৃহৎ আকারে কিন্তু নিজেরাই পরিণত করেছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে তাই এনবিপির নাম্বার 9830235527 বা 37, সেই নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে সেই চেম্বারে কিন্তু পৌঁছে যেতে হবে। আর যেহেতু ঘাড়ে ব্যথা নিয়ে আমরা আলোচনা করছি, তবে আমরা এখন অনেকেই আবার ভীষণ সচেতন। অনেকেই আমরা বলে থাকি যে দীর্ঘক্ষণ আমাকে মোবাইলে মাথা নিচু করে থাকতে হয়, মোবাইল ছাড়া আমি বাঁচতে পারবো না, বা আমার ল্যাপটপে কাজ থাকে। দেখুন, এটা তো আমার শখ না, এটা আমার প্রয়োজন, তো আমাকে অনেকক্ষণ ঘাড় ঝুঁকিয়ে কাজ করতে হয়। তো দীর্ঘক্ষণ আমার এই অভ্যাসগুলোর কারণে আমি উপলব্ধি করছি আমার ঘাড়ে ব্যথা হচ্ছে। তাহলে কি এটা সার্ভাইকাল স্পন্ডিলোসিসের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে? সব প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবো ম্যাডামের কাছ থেকে। তবে তার আগে কি আছেন দেখবো। নমস্কার। নমস্কার দিদি, আমি বলতে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা বলতে গেলে মাঝে মাঝে ঘাড়ে কোমরে ব্যথা থাকে না, হঠাৎ করে ব্যথা হয়। কোমরে ব্যথা হচ্ছে তাই তো? হ্যাঁ। কোনো মেডিসিন খাচ্ছেন তার জন্য? না, মেডিসিন থেকে খাচ্ছেন না? ওকে, ম্যাডাম বলছেন। কোমরে ব্যথা কতদিন ধরে আছে আপনার? কোমরে ব্যথা বলতে গেলে কোমরে ব্যথা মানে থাকে না, মাঝে মাঝে হয়, কি বুঝতে পারি। কোনো এক্সরে করিয়েছেন তার? হ্যাঁ, এক্সরে করছিলাম। হ্যাঁ, এক্সরে করেছিলাম, কোনো রিপোর্ট আসেনি। বেশ। দেখুন, আপনার যদি এক্সরে করা থাকে আর এক্সরেতে যদি আপনার কোনো সমস্যা না আসে, খুব ভালো কথা সেটা। কিন্তু কোনো সমস্যা না থাকলে তো আর আপনার এমনি এমনি ব্যথা হচ্ছে না। হ্যাঁ, আপনি যদি কোথাও কোনো জায়গায় কোনো চোট লেগে থাকে, তাহলে সেখান থেকে আপনার লোকাল পেন হবে, কয়েকদিন থাকবে, সেটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আপনার এরকম হয় যে মাঝে মধ্যে আপনার ব্যথা হয় বা প্রচণ্ড ব্যথা হয়, তাহলে কিন্তু আপনার এক্সরেতে যদি কিছু না আসে, তাহলে আমি আপনাকে বলবো একটু এমআরআই করার জন্য। অনেক সময় একদম ডিটেইল এক্সরেটা একদম ডিটেইলে বোঝা যায় না, এমআরআই করলে সম্পূর্ণ ডিটেলিংয়ে আপনার জিনিসটা বোঝা যাবে যে আপনার হাড়ের সমস্যা রয়েছে না, আপনার নার্ভের রয়েছে না, মাসেলের, না কোন জায়গার প্রবলেম রয়েছে। তো একটু আপনি এমআরআই যদি করতে পারেন খুব ভালো হবে। আপাতত আপনি কোমর ঝুঁকে কোনো কাজ আপনি করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। একটুখানি সাবধানে আপনি চলাফেরা করুন, চেষ্টা করুন একটু শক্ত বিছানায় ঘুমানোর, নরম বিছানাটা অ্যাভয়েড করুন। আর যদি আপনি মনে করেন যে না, এর আপনি একটু চিকিৎসা করতে চান বা আপনি আমাদের চেম্বারে এসে দেখা করতে চান, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আমাদের যে কোনো চেম্বারে এসে আপনি দেখা করতে পারেন। একদম। আর ম্যাডামকে যে প্রশ্নটা করেছিলাম যে এই অনেকক্ষণ ধরে যদি ঘাড় নিচু করে আমাদের কোনো কাজ থাকে, এবং মনে হচ্ছে ঘাড়টা যেন একটু একটু ব্যথা ব্যথা করছে, তার মানে কি এটা আমার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হওয়ার একটা প্রথম ধাপ, এটা ধরে নিতে পারি? দেখুন, এরকম হতে পারে। আমরা অনেককেই এখন দেখি যারা রেগুলার কম্পিউটার ল্যাপটপের সামনে বসে কাজ করে, বা ঘাড় নিচু করে অনেকের খুব সূক্ষ্ম কাজ করার থাকে। তো এই কাজগুলো থেকে না আস্তে আস্তে আপনার মধ্যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কিন্তু ডেভেলপ করে। এটা একমাত্র কারণ আমি সেটা বলবো না, কিন্তু অনেক দিন ধরে যদি আপনি একই রকমভাবে আপনার ঘাড় নিচু রেখে ঘাড়ের উপর বেশি স্ট্রেস দিয়ে আপনি কোনো কাজ করেন, সেখান থেকে কিন্তু আপনার যে ঘাড়ের যে হাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ডিসলোকেটেড হয়ে যেতে পারে, অ্যালাইনমেন্ট তার চেঞ্জ হয়ে যেতে পারে, হাড়গুলো কিন্তু ক্ষয় পেতে পারে। তো তার জন্য একটু আমি যাদের এরকম কাজ রয়েছে, আমি বলবো যে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা একরকমভাবে আপনি কাজ করছেন করুন, তারপর একটুখানি আপনি ঘাড় সোজা করে একটু বসুন, বা ঘাড়ের মুভমেন্ট
একটু করুন, একটু স্ট্রেচিং করুন, হালকা একটু যদি আপনি নেক এক্সারসাইজ রয়েছে সেগুলো করতে পারেন, খুব ভালো হয়। তাহলে আপনার ঘাড়টা একরকমভাবে স্ট্রেসের ওপর থাকবে না, ওর পজিশনটা চেঞ্জ হবে, আপনি একটু রিল্যাক্সও হবেন, প্লাস আপনার এই প্রবলেমগুলো পরবর্তী সময়ে আসবে না। একদম তাই। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, বা সত্যি ম্যাডাম যেটা বললেন, ঘাড় নিচু করে অনেকেরই অনেক সূক্ষ্ম কাজ করতে হয়, যারা সেলাই করেন তাদেরও দীর্ঘক্ষণ ঘাড় নিচু করে থাকতে হয়, যারা ছবি আঁকেন তাদেরও অনেক সময় ধরে ঘাড় নিচু করে থাকতে হয়। তো এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, একটু আপনাদের পোস্টারকে চেঞ্জ করতে হবে, এবং অবশ্যই কাজ করুন। কাজ কেন করবেন না, কারণ সেই কাজে আপনি পারদর্শী, তবে আপনার পারদর্শিতায় যেন কোনো ব্যাঘাত না আনে আপনার শারীরিক সমস্যা, সেদিকে নজরটা কিন্তু আপনাকেই রাখতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাবো যদি কথা বলেন। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। কে বলছেন? হ্যাঁ, আমি বলছি একজন পেশেন্ট। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমরা ওই বর্ধমান জেলায় বর্ধমান থেকে, ঘুষকরা থেকে ফোন করছেন। বলুন কার সমস্যা, কি সমস্যা? ঘুষকরা থেকে পানিগ্রাম জায়গাটার নাম। আচ্ছা, কি সমস্যার জন্য ফোন করছেন? আমার প্রথম কথা হাঁটু কাটা আছে। পিঠের শির দ্বারা হাঁটু মুছতে পারি না, পিঠের শির দ্বারা নিচেটা একটু ওই বাঁ দিকটা একটু ব্যথা করে মাঝে মাঝে হচ্ছে, আর ইউরিনে ব্লাড আসছে মাঝে মাঝে, ইউরিনের সঙ্গে আসছে আর কি। আর অসুর মধ্যে এই বৃহস্পতিবার দিন 3 বার ব্লাড এসছে অনেকটা করে, আর শুক্রবার আসেনি, শনিবারে এসেছিল, সকালে একবার ফটো করতে গেলাম তখন। হ্যাঁ, পায়খানা কিন্তু খুব যে শক্ত হয়েছে তা নয়, কিন্তু অশ্বটা আছে অনেকদিন থেকেই। আর এই কদিন আর হয়নি, এই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার আর হয়নি। এই জন্য আমি ফোন করছি, কি ভালো হবে আমার? আপনার এই সমস্যাটা কতদিনের? অশ্বটা অনেকদিনই আছে। হ্যাঁ, আচ্ছা থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু আপনার বয়সটা বলবেন? ওই 62। দেখুন, আপনার তো শুধু একটা মাত্র সমস্যা নয়, আপনি মোটামুটি আমাকে 3খানা আপনার সমস্যা বললেন। আপনার ইউরিনের সাথে ব্লাড আসছে, আপনার পাইলসের সমস্যা রয়েছে, আর হাঁটু ব্যথার বোধহয় আপনার সমস্যা আপনি বললেন। তো হাঁটুর কি কোনো এক্সরে করা আছে আপনার? আর হজমও হয় না, কিছু নয়। আচ্ছা, হাঁটুর কোনো এক্সরে করা আছে? হ্যাঁ, হাঁটুর এক্সরে করা। তো সেই এক্সরের মধ্যে কি এসছে, আপনার কি সমস্যা আছে হাঁটুতে? হাঁটুটা মানে একবার এই হাঁটুটা কিছু নেই, পাওয়া যায়নি, আর ডান হাঁটুটা, আর বাঁ হাঁটুটা ওই একবার মালুইটাকে ঘুরে গিয়েছিল, এইটারই ওই জয়েন্ট হয়েছে সব, কিন্তু এখন মাঝে মাঝে খুবই ব্যথা করে। আর মুড়তে তো একেবারেই পারি না, মুড়ে বসতে পারি না কিছু জায়গায় ছাড়া। বেশ বেশ মা, আপনি শুনুন, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার যে সমস্যাগুলো আপনি বললেন, আপনি জানতে চাইলেন যে এগুলো আপনার ঠিক হবে কিনা। অবশ্যই আপনার ঠিক হবে। কোনোটা সমস্যাই আপনার সেরকম ক্রিটিক্যাল কোনো কিছু নয় যে এগুলো আপনার ঠিক হতে পারে না বা হবে না, অবশ্যই ঠিক হবে। আমি আপনাকে বলবো যে আপনি ভালো সময়ে ফোন করেছেন। এই শনিবারই আমাদের বর্ধমানের চেম্বার রয়েছে, একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। সেখানে আপনি আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস, এতদিন পর্যন্ত আপনার যাই ট্রিটমেন্ট আপনি করিয়েছেন সেগুলো একটু সাথে করে নিয়ে আসুন। আমরা আপনার রিপোর্টসগুলো দেখব বা আপনার প্রেসক্রিপশন দেখব যে আপনার কী ট্রিটমেন্ট এতদিন পর্যন্ত হয়েছে। এখন আপনাকে যেটা করার রয়েছে সেটা হচ্ছে আপনি আদা খাওয়াটাকে একদম বন্ধ করুন। সেটা কাঁচা হোক বা রান্না করা হোক, আদা খাওয়া আপনাকে একদম বন্ধ করতে হবে। ঈষদুষ্ণ গরম জল খান। সারাদিন আপনি যে জলটা খাচ্ছেন 3 থেকে 3.5 লিটার জল খাবেন, হালকা গরম জল খাবেন। ইউরিনের সাথে আপনার যে ব্লাড যাচ্ছে সেটা কিন্তু ভালো কথা একদমই নয়। আপনার ইউটিআই প্রবলেম রয়েছে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের প্রবলেম রয়েছে। ইনফেকশন থেকে কিন্তু আপনার ব্লাডের সাথে, ইউরিনের সাথে আপনার ব্লাড চলে আসছে। তো এই সমস্যাটা থেকে কিন্তু আপনার আস্তে আস্তে আরও প্রবলেমগুলো বাড়বে, আপনার এনিমিয়ার সমস্যা চলে আসতে পারে। তো একটু এর কিন্তু চিকিৎসা ঠিক করে আপনাকে করতে হবে। আর হাঁটুর সমস্যার জন্য আপনাকে বলবো যে হাঁটু ভাঁজ করে আপনি বসবেন না, বা বেশি চলাফেরা করা, বেশি সিঁড়ি ওঠা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন। আর আপনার প্রত্যেকটা সমস্যারই সমাধান রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, আপনার ভালো হওয়ার জায়গাও রয়েছে। আপনি একটুখানি শুধু যোগাযোগ করুন আর আমাদের বর্ধমানের চেম্বারে এসে একবার একটু দেখা করুন। একদম। এবং স্ক্রিনে কিন্তু আপনাদের সকলের জন্য ফোন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। একটু ট্রিটমেন্টের কথা অবশ্যই আমরা আসবো, কারণ আমরা কিন্তু দেখেছি যে গলার কিছু, ঘাড়ের কিছু সমস্যা, মানে আমরা গলায় একটা বেল্ট পরে থাকি, তো মনে হয় যে এটা আমাকে তো একটু আরাম দিচ্ছে, এটাই বোধহয় কাফি ট্রিটমেন্টের জন্য। কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা কি এর বাইরে অন্য কোনো ট্রিটমেন্টের কথা ভাবছেন? ম্যাডামের সাথে একটু আলোচনা করব। বেল্ট একদমই ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে আপনার স্ট্রাকচারটাকে সাপোর্ট করার একটা পদ্ধতি।
এটা দিয়ে আপনার ঘাড়ের ব্যথা বা কোমরের ব্যথা কোনোদিনও সারবে না। আপনি যখন বেল্টটা পরে থাকছেন তখন আপনার ঘাড় বা কোমর কি একটা জায়গায় থাকে, স্টিফ থাকে, তো সেখান থেকে আপনি একটু রিলিফ পান বা একটু রিল্যাক্স হয়ে যান আপনি। আমরা যদি ঘাড়ের বেল্ট না পরি, আমরা আমাদের স্বভাব মতোই আমরা ঘাড় নাড়াবো বা এদিক ওদিক দেখবো। ঘাড়ের বেল্ট যদি আপনার পরা থাকে তাহলে আপনি খুব বেশি কিন্তু অ্যাঙ্গেল ঘুরে আপনি দেখতে পারবেন না বা ঘাড় নিচু করে কোনো কাজ করতে পারবেন না, আপনি রেস্টে থাকবেন বা বসে থাকবেন। তো সেখান থেকে আপনার ওই জায়গাটা একটু রিল্যাক্সেশন হবে, এর জন্যই বেল্ট দেওয়া। বেল্ট দিয়ে কোনোদিনও চিকিৎসা হয় না, বেল্ট দিয়ে আপনার পশ্চারটাকে কারেক্ট করার জন্য বেল্ট দেওয়া হয়। যারা কোমরের বেল্ট পরেন, আপনারা যদি বাইক স্কুটি এগুলো চালান তখন আপনারা অবশ্যই কোমরের বেল্টটা পরবেন, যাতে জার্কিং থেকে আপনার সমস্যা আরও না বেড়ে যায়। যাদের হাঁটুর সমস্যা, নি ক্যাপ যদি আপনাদের থাকে, বাইরে আপনি যখন বেরোচ্ছেন তখন পরুন, তাহলে আপনার হাঁটুটা ওই যে অনেকে বলেন যে মালাই চাকি ঘুরে যাচ্ছে, ওই সমস্যাটা আপনার হবে না, আপনার হাঁটুটা একটা জায়গায় থাকবে। এটা আপনার প্রিকশন, এটা কিন্তু কোনো ট্রিটমেন্ট নয়। একদম। তাহলে ট্রিটমেন্টটা কি? এনবিপিতে কি ট্রিটমেন্ট রয়েছে? এনবিপিতে এসে মানুষ কেন এই ধরনের সমস্যা থেকে এত তাড়াতাড়ি রিলিফ পাচ্ছে? সব বিষয়টা ম্যাডামের থেকেই শুনে নেবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? রাস্তা বলছি, মালদা থেকে। মালদা থেকে বলছেন? হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? পেটে কিডনিতে ময়লা জমে গেছে, আর লিভারে ফ্যাটি লিভার হয়ে গেছে, আর বুকে ঠান্ডা লেগে যায়, ঢোক দিলে বুকে পিঠে লাগে, আর ঠোঁটের মধ্যে দানা দানা ফুটতে ফুটতে বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি তো কোনো ডক্টর নিশ্চয়ই দেখিয়েছেন, তো সেই চিকিৎসা পদ্ধতি কি বদল করতে চাইছেন? আপনি কি এনবিপিতে ট্রিটমেন্ট করতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, মানে সেখানে আপনি স্যাটিসফাই নন, খুশি নন তার মানে? না। আচ্ছা বেশ, ম্যাডাম বলছেন। আচ্ছা, আপনার প্রথম আমি একটা আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি যে বললেন যে আপনার কিডনিতে ময়লা জমেছে, এই কথাটা আপনাকে কে বলেছে? মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, ওই ডাক্তার বলেছে। আচ্ছা, মানে আপনার পেটের ছবি তাহলে করা আছে, তাই তো? হ্যাঁ, পেটের ছবি আর পেটের। আচ্ছা, এন্ডোস্কোপিও আছে। বা এন্ডোস্কোপিও করা আছে, বেশ ভালো। আপনার যদি ইউএসজি এন্ডোস্কোপি করা থাকে আরও আমাদের ইজি হবে জিনিসটা। তো আপনার যে প্রবলেমগুলো আপনি বললেন যে আপনার কিডনির মধ্যে আপনার ময়লা জমছে বা আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে, আর আরেকটা সমস্যা আপনি কি বললেন, আপনার স্কিনের কিছু প্রবলেম বোধহয় রয়েছে, তাই তো? ঠোঁটের মধ্যে দানা ফুটতে ফুটতে লেগে গেছে, আর ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে যায়। বেশ, দেখুন আপনার প্রত্যেকটা রিপোর্টের পাশাপাশি একটু ভালো হবে যদি আপনার একটা রক্ত পরীক্ষা আপনি করতে পারেন, যেটা আপনার অ্যালার্জি টেস্ট হবে, IgE টেস্ট। এই পরীক্ষাটা করলে আপনার যে স্কিনের যে প্রবলেমগুলো হচ্ছে বা আপনার যে ঠান্ডা লেগে যাচ্ছে, এটা কেন হচ্ছে, অ্যালার্জির জন্য হচ্ছে কিনা সেটা আমরা জানতে পারবো। ফ্যাটি লিভারের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। প্রথমত এখানে আপনাকে যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন করতে হবে। খুব বেশি তেল, ঝাল, মশলা বা মাছ, মাংস, ডিম এগুলো খাওয়া আপনার একদমই চলবে না। বাইরের খাবার স্ট্রিক্টলি আপনাকে বন্ধ করতে হবে। প্রত্যেক দিন আপনাকে ব্যায়াম করতে হবে, যেটাই আপনি করতে চান বা করতে পারেন, যোগা, প্রাণায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু না হোক একটু দৌড়ঝাঁপ করা, হাঁটাহাঁটি করা, এগুলো আপনাকে করতে হবে। বাকি রইল ট্রিটমেন্টের কথা, সেটা অবশ্যই আমরা আপনাকে ট্রিটমেন্ট দেবো। মালদা থেকে আপনি ফোন করছেন, পরের সপ্তাহে আমাদের মালদায় চেম্বার রয়েছে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আর একটু জেনে নিন কোথায় চেম্বার রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। আপনার সব প্রেসক্রিপশন রিপোর্টস সেগুলো সাথে করে নিয়ে আসুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। আপনার কিডনি সমস্যার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনার যদি কিডনিতে স্লাজ জমা হয়, মানে ময়লা যদি জমা হয়, সেখান থেকে কিন্তু পরবর্তী সময় আপনার ক্রিয়েটিনিনের মাত্রা আপনার শরীরের মধ্যে বেড়ে যাবে, যেটা কিনা পরবর্তী সময় ডায়ালিসিসের দিকে যেতে পারে। একটু সচেতন হতে হবে। আপনি যদি চিকিৎসাটা ঠিকঠাকভাবে করেন তাহলে আপনাকে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। স্কিনের প্রবলেম তো আমি বলেই দিলাম, আপনি একটু IgE টেস্টটা করে নিন, একদম ঠিক হয়ে যাবে। ওকে, পরের বন্ধুর সঙ্গে চট করে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার নাম হচ্ছে রিয়া মাঝি। আমার সমস্যা হচ্ছে, আমার বয়স হচ্ছে 45। কয়েক মাস মতন হলো আমার প্রচুর ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। ঘাড়ে? ডাক্তারের কাছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, মেডিসিন খাচ্ছি ভালো। ডাক্তারবাবু বলেছেন নিচের দিকে ঘাড় ঝাপাতে না, কিন্তু নিচের দিকে না ঝাপালে কি করবো হচ্ছে, কিন্তু কি মানে একটু পরিমাণে কষ্ট হচ্ছে নিচের দিকে ঝাপালে। নিচের দিকে তাকালে কষ্ট হচ্ছে। আচ্ছা, মাথা ঘোরে আপনার? মাথা ঘোরায় আপনার? না, মাথা যখন তখন ঘোরাই, মানে লো হয়ে গেলে তখন ঘোরায়।
আচ্ছা তাহলে সব তো না, কিন্তু যন্ত্রণাটা প্রচুর। বেশ। ঘাড়ের আপনার ছবি করা আছে, এক্সরে করা আছে ঘাড়ের? ঘাড়ের এক্সরে করার নেই, কিন্তু ডাক্তারবাবু দিয়েছে 3 মাসের ওষুধ খাচ্ছি, কিন্তু ওই যে এক দিন যদি বন্ধ হয়ে যায়, কিন্তু ঢাকাতে প্রচুর কষ্ট হচ্ছে। বেশ, দেখুন প্রথম কথা তো আপনার ঘাড়ের কোনো এক্সরে আপনি করাননি, আর আপনি বা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিল যে আপনার সার্ভাইকাল স্পন্ডাইটিসের সমস্যা রয়েছে, আপনাকে 3 মাসের ওষুধ দিয়েছে, আপনি 3 মাসের ওষুধ খাচ্ছেন। তো আপনার প্রথম কথা, আপনি এক্সরে না করে আপনি এতটা শিওর হয়ে যদি আপনি শুধু স্পন্ডাইলাইটিসের জন্য ট্রিটমেন্ট করে যান, পরবর্তী সময় দেখা যাবে যে ওটা আপনার অন্য কোনো সমস্যা ছিল, সেরকমও হতে পারে। দেখুন, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস আপনার যদি আপনি রিপোর্ট না করান, এক্সরে রিপোর্ট যদি না করান, সেটা থেকে কিন্তু একদমই ক্লিয়ার আপনার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস সেটা কিন্তু বোঝা যায় না। কিছুটা বোঝা যায়, যেটা কিনা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, তার থেকে বোঝা যায় যে এটা আপনার হতে পারে, যে আপনার ঘাড়ের স্পন্ডাইলাইটিসের সমস্যা হতে পারে, কিন্তু আদৌ সেই সমস্যা কিনা সেটা কিন্তু কনফার্ম হওয়ার প্রয়োজন রয়েছে, শিওর হওয়ার প্রয়োজন রয়েছে, যার জন্য আমরা ঘাড়ের এক্সরে করাই। তো একটু যদি সম্ভব হয় আপনি আপনার ঘাড়ের একটা এক্সরে করান। আর খুব সম্ভবত এই সপ্তাহে আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে, আপনি একটুখানি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, করে একবার আমাদের চেম্বারে এসে দেখা করুন। যদি এক্সরে করে আনতে পারেন খুব ভালো, না করতে পারলেও কোনো ব্যাপার নেই, আমরা আপনাকে বলে দেবো, তখন আপনি করে নেবেন। এখন আপনি ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না। মাঝে মাঝে আপনি যেটা বললেন যে আপনার মাথা ঘোরায়, এটা প্রেশার লো হওয়ার জন্য নয়। যদি আপনার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের মতো সমস্যা থাকে তাহলে আপনার মাথা ঘুরতে পারে। তো একটু আপনি ঘাড় নিচু করে কাজ করা বন্ধ করুন, বা খুব বেশি ভারী ওজনের জিনিস আপনি মাথায় নেওয়া বা ঘাড়ে নেওয়া এগুলোকে একটু বন্ধ করতে হবে। আর বালিশ ছাড়া আপনি একটু ঘুমান। আর বলবো যে একটু আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন, তাহলে আপনি যে কষ্টটা পাচ্ছেন এটা আর এতদিন আপনাকে পেতে হবে না। একদম। আর চট করে আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো চেম্বারের কথা। বহরমপুরে কিন্তু চেম্বার থাকে, এবং বহরমপুরে কিন্তু ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পান, ডক্টর এস ঘোষালকেও আপনারা না, ডক্টর বি শর্মাকেই আপনারা পান, একটু যোগাযোগ করবেন। ডক্টর এ হালদারকেও পেতে পারেন আপনারা, যে কোনো চিকিৎসকে উপস্থিত থাকতে পারেন, জাস্ট একটু ফোন করে নেবেন। এবং বনগাঁয় কিন্তু ডক্টর এস ঘোষাল বা ডক্টর বি শর্মা ম্যাডাম সকলকেই পাবেন, একটু ফোন করে নেবেন। কৃষ্ণনগরে ডক্টর এ হালদার কিন্তু থাকেন, আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে ডক্টর এস ঘোষাল, হেডিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেছেদায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়ি বা কোচবিহার চেম্বার, নর্থ বেঙ্গলের যে কোনো চেম্বারে মূলত ডক্টর এস ঘোষালকে কিন্তু পান। এর কিন্তু পরিবর্তনও হতে পারে, তাই আপনারা চাইলে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আপনারা পেয়ে যাচ্ছেন দিল্লিতে ডক্টর এ হালদারকে, তবে ডক্টর বি শর্মাও কিন্তু থাকেন। তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে ডক্টর বি শর্মা কিন্তু এবার উপস্থিত থাকবেন। আরামবাগের বন্ধুদের জন্য একটু অ্যাপয়েন্টমেন্ট নেবেন যারা আরামবাগের বন্ধুরা রয়েছেন। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন কিন্তু মালদায় ডক্টর এস ঘোষালকে, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটি, ডিব্রুগড়, আসানসোল, গুয়াহাটি, ডিব্রুগড় এবং আসানসোলে পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। কলকাতায় চেম্বার রয়েছে অবশ্যই মধ্যমগ্রাম, সপ্তাহে 2 দিন চেম্বার থাকে। ল্যান্সডাউনে মূলত সপ্তাহে 2 দিন কিন্তু আপনারা অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। শোভাবাজারে চেম্বার থাকে, খিদিরপুরে চেম্বার থাকে, হাওড়ার মধ্যে শিবপুর, বালটিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার থাকে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার করে সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা আমতলা চেম্বারে কিন্তু উপস্থিত থাকেন, তাই সেখানেও প্রয়োজনে আপনারা যোগাযোগ করুন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে একদম ভুলবেন না, আমি পরে আবারও বলে দেবো নাম্বারটি। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন দাদা? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন, বয়স কত? আমার বেবির বয়স 2 মাস, প্রচন্ড থাইরয়েডের সমস্যা। কার সমস্যা এটা? থাইরয়েডের সমস্যা। এটা কার সমস্যা আপনার? 2 মাস বেবি। আচ্ছা, বাচ্চার বয়স 2 মাস, থাইরয়েডের সমস্যা। আচ্ছা, তো এটা কি একদম জন্ম থেকেই ছিল থাইরয়েডটা? জন্ম থেকে আমাদের করতে পারেনি, আমার 21 দিন পর ধরা। 21 দিন পর ধরা পড়েছে। আচ্ছা, বাচ্চার মা বা বাবা কারোর কি থাইরয়েড রয়েছে? মা বাবার থাইরয়েড পরীক্ষা করা হয়েছে, থাইরয়েড নাই। দুজনের একজনেরই থাইরয়েড নেই, তাই তো? না, বাচ্চার থাইরয়েড রয়েছে। আচ্ছা, এখন আপনি দেখুন, ও তো একদম 2 মাসের শিশু, তো আপনি তো সেরকম কোনো চেঞ্জেস বয়স হচ্ছে 8 মাস, এখন 12 থাইরয়েড। এখন বয়স কত বাচ্চার? 8 মাস।
আচ্ছা 2 মাস বয়সে ওর ধরা পড়েছে, এখন 8 মাস ওর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখন ওর 12 থাইরয়েড রয়েছে, কোনো মেডিসিন কি তার জন্য দেওয়া হয়েছে? নিশ্চয়ই দেওয়া হয়নি। হ্যাঁ থাইরক্সিন 50। ট্যাবলেট দেওয়া হয়েছে? হ্যাঁ। ট্যাবলেট খাচ্ছে 8 মাসের বাচ্চা? হ্যাঁ থাইরক্সিন 50 একটা করে ডেইলি। কতদিন ধরে খাচ্ছে এই ওষুধটা? ওই 2 মাস থেকে 2 মাসের থেকে। বাবা। হ্যাঁ দেখুন একদম খুব ছোট বাচ্চা তো প্রথমত এরকম যদি বাচ্চাদের যদি থাইরয়েড থাকে, যার ফ্যামিলি হিস্ট্রি নেই, যে মা বা বাবা কারোর থাইরয়েডের সমস্যা নেই কিন্তু বাচ্চার মধ্যে থাইরয়েড রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে ও যত বড় হবে ওর ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ থাইরয়েড একটা আমাদের শরীরের একটা হরমোন। এবার এত কম বয়সে বেসিক্যালি 8 মাসের বয়সের বাচ্চাদের কেউই ট্যাবলেট প্রেফার করে না, সবাই ড্রপ বা লিকুইডই দিয়ে থাকে। আমি জানি না কেন আপনাকে ট্যাবলেট দেওয়া হয়েছে, সেটা দেওয়াটা উচিত হয়নি একদমই। তো একটু আপনি যদি সম্ভব হয়, আপনি বীরভূম থেকে ফোন করছেন, বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু বোলপুরের চেম্বারে এসে একবার যদি আপনি দেখা করতে পারেন তাহলে একটু আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। যেহেতু একদম ছোট বাচ্চা, আপনি এখন থেকেই ওকে সকালবেলা যে মেডিসিনটা দিচ্ছেন তার কিন্তু প্রচুর সাইড এফেক্ট রয়েছে, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে ওর মধ্যে আরও অন্যান্য সমস্যার সৃষ্টি করবে। বেসিক্যালি প্রয়োজন হয় না, ওটা আস্তে আস্তে বড় হতে হতে থাইরয়েডটা কমে যায়। হ্যাঁ, থাইরয়েডের জন্য কিছু ফিজিক্যাল প্রবলেম বাচ্চার মধ্যে আসতে পারে, কিন্তু সেটাকেও কিন্তু ঠিক করা যায়। ওষুধের প্রয়োজন কিন্তু সেখানে ছিল না। যাই হোক, যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে ওষুধ, এখন আপনি বন্ধ করবেন না ওষুধটা, আপাতত আপনি চালিয়ে যান। একটু বোলপুর চেম্বারে এসে আমাদের একটু যদি দেখা করতে পারেন তাহলে ভালো হবে আপনার জন্য। আমরা চেষ্টা করব যাতে ওর মেডিসিনটাকে বন্ধ করা যেতে পারে। ইনিশিয়ালি যেহেতু আপনার মেডিসিন চলছে, আমরা প্রথমে কাউন্টার মেডিসিন দিতে হবে, মানে আমরাও মেডিসিন দেবো, তারপর আস্তে আস্তে আপনার মেডিসিনটাকে আমরা বন্ধ করব, তারপর আমাদের মেডিসিনও বন্ধ হয়ে যাবে। এমন না যে ও সারা জীবন থাইরয়েডের ওষুধ খেয়ে যাবে, কারণ আমি আগেই আপনাকে বললাম যে বাচ্চাদের থাইরয়েড ওটা বড় হতে হতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো একটু আপনি যেহেতু সচেতন হয়ে ফোনটা করেছেন, আর একটু সচেতন হয়ে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে ওর রিসেন্ট যা রিপোর্ট প্রেসক্রিপশন আছে সেগুলো নিয়ে আসুন। যদি সম্ভব হয় বাচ্চাকেও একটু সাথে নিয়ে আসবেন। একদম বোলপুর চেম্বারে যোগাযোগ করবেন। আপনার জন্য স্পেশালি নাম্বারটা বলবো 9830235527 বা 37, 9830235527 বা 37, এই দুটি নাম্বারে ফোন করুন, বুকিং নিন। কারণ ছোট্ট শিশু যেমন বাড়ির ভিত কিন্তু নড়বড় হয়ে গেলে বাড়িটা তৈরি করা ভীষণ টাফ হয়। এত ছোট একটা শিশুর যদি এত মেডিসিন চলা শুরু হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে কিছু সমস্যা আসতে পারে। তাই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন, এটা কিন্তু বারবার আপনাদের কাছে অনুরোধ। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বজবজ থেকে সৌরভ সাউ। বজবজ থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? হচ্ছে ঘাড়ে যে সমস্যাটা নিয়ে আপনি কথা বলছেন, ঘাড়ের পিছনের দিকে না খুব ব্যথা করছে। আমি মূলত এই শীতের সময়টা খুব ঠান্ডাকে অ্যাভয়েড করে চলি, গরম জলে চান করি, এবং তার ফলে কি হয়, যখন রাত্রে ঘুমোতে যাই ঘুমের সময় ঘাড়ের নিচে খুব ব্যথা করে এবং হাঁটাচলা করার সময় খুব ব্যথা করে। যদি এই বিষয়ে কিছু বলেন বা কিভাবে সলভ করা যায়। আপনার বয়সটা একটু বলবেন? বয়স 35+। আমি একজন বলবো কোম্পানিতে জব করি, কম্পিউটারে বসে কাজ করতে হয়। মানে আপনার অনেকক্ষণ বসে থেকে কাজ করতে হয় ল্যাপটপ কম্পিউটারের সামনে? তার জন্য হয় না, আমার বেসিক্যালি শীতকালটা হয়, অন্য সময় হয় না। তো ঘাড়ের কোনো এক্সরে করিয়েছেন আপনি? এক্সরে এমআরআই কিছু করিয়েছেন? না, কোনো এক্সরে করানো হয়নি। মানে এটা কি হয়, ওই শীত কমার পরের বছর ঘুরে ফিরে আবার শীতের সময় চলে আসবে, মানে এটা সিজন অসুখ বলতে পারেন। আচ্ছা, দেখুন বেসিক্যালি প্রত্যেকেই না যাদেরই ব্যথার সমস্যা রয়েছে, ঠান্ডার সময় আর বর্ষাকালে ব্যথাটা একটু বাড়ে, একটু অ্যাগ্রাভেট হয় ওই সময়টা। কারণ তখন আয়ুর্বেদের মতে বলা হয় তখন বাত বৃদ্ধি হয়, মানে বায়ুর মাত্রা শরীরে তখন বাড়তে থাকে, এর জন্য ব্যথাটা বেশি অনুভব হয়। আপনার এই সমস্যাটা হয়তো 12 মাসই থাকে, আপনি হয়তো সেরকমভাবে ফিল করতে পারেন না। ঠান্ডার সময় আপনার ব্যথাটা হয়তো একটু আপনার বেশি বাড়ে বলে আপনি ফিল করতে পারেন। আপনার ঘাড়ের একটা এক্সরে যদি করা হয়ে থাকে তাহলে খুব ভালো হবে, একটা ঘাড়ের এক্সরে আপনি করে নেবেন। আর আপনি বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করুন, ঘাড় নিচু করে বেশি কাজ করবেন না, বা একভাবে আপনার বসে থেকে আপনি কোনো টেবিল চেয়ারে বসে কাজ করুন বা ল্যাপটপ কম্পিউটারে কাজ করুন, সেগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে আপনার। সামান্য আপনি ঘাড়ের স্ট্রেচিং যেগুলো হয় সেগুলো করুন, এক্সারসাইজ যদি করতে চান সেটাও করতে পারেন, কিন্তু ঘাড় নিচু করে কোনো এক্সারসাইজ আপনি করবেন না। এগুলো আপাতত আপনি একটু মেনটেন করুন। আপনি বজবজ থেকে ফোন করছেন, আমাদের কলকাতায় অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার সুবিধে মনে হয় যখন যেখানে আপনি আসতে পারবেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে
যোগাযোগ করে একবার এসে একটু দেখা করুন, কারণ খুব কম বয়সে আপনার পরবর্তী সময় কিন্তু সেটাই আপনার অ্যাঙ্কাইলোজিংও কিন্তু হয়ে যেতে পারে। যেরকম গরম জলে চান করছেন, গরম জলে চান করুন, আর মাঝে মধ্যে একটু গরম শেক দেবেন। যখন আপনার ব্যথাটা খুব বেশি হবে একটু গরম শেক দেবেন আপনি। একদম। আর যারা পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, কি বলছেন, তারা কতটা উচ্ছ্বসিত, তারা সেটা শুনতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। কারণ ভালো কথা শুনতে আমরা প্রত্যেকেই পছন্দ করি, এবং এমন কোনো ভালো কথা যাতে আমার আপনার ভালো হবে, তাহলে তো অবশ্যই সেই কথার সাথে যুক্ত থাকা ভীষণ প্রয়োজন। চলুন সেরকম কিছু মানুষের কথা শুনে নিই, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একটা কম না একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন, তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুন, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল। আচ্ছা, আর থাইরয়েডের সমস্যা ছিল। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি
মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে। আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা, শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিপিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। ঠিক আছে, আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি, আমার টাকাও গেছে, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। ভালো আছেন মানুষ, এবং সেটা যেরকম আমরা এনাদের কথা শুনে উপলব্ধি করতে পারি। পাশাপাশি আপনি যে কোনো চেম্বারে আপনার বাড়ির কাছাকাছি যদি পৌঁছে যান, তখনও আপনি কিন্তু দেখতে পাবেন যে মানুষ কতটা উপকৃত, মানুষ কতটা ভালো আছেন, মানুষ একটা নতুন জীবন খুঁজে পাচ্ছেন। আর যারা নতুন বন্ধুরা আসেন না, তাদের চোখের জল, তাদের ওই মেডিসিন খেতে খেতে ক্লান্তিভাবেই প্রমাণ করে যে অন্য প্যাথি থেকে তারা কতটা নিজেদের অসহায় ফিল করছে। তারা ভাবছেন হয়তো আর আমি ভালো হব না, বা আপনিও হয়তো এই মুহূর্তে এটাই অনুভব করছেন যে অনেক দিন তো হলো, অনেক ওষুধ তো খেলাম, কোথায় ভালো তো হচ্ছে না। তো সেখানে শেষ ভরসা হিসেবে একবার যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, কারণ এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। অর্থাৎ কারোর মুখের কথায় নয়, রিপোর্ট প্রমাণ করবে যে সত্যি আগের থেকে আপনি কতটা ভালো হচ্ছেন। এবং আয়ুর্বেদ এমন একটা নাম যেখানে বিশ্বাসটা কিন্তু আমাদের প্রচুর থাকে, আর সেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অর্থাৎ বিশ্বাস সেখানে আরো অনেক বেশি পোক্ত। এই সব বিষয় নিয়ে আলোচনায় আবারও থাকবো আপনাদের সাথে। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? খড়গপুর থেকে চন্দ্রিমা দাস বলছি। কোথা থেকে? খড়গপুর থেকে। বলুন চন্দ্রিমা, কি সমস্যা? সমস্যা বলতে ম্যাডাম, আমার প্রেশার দীর্ঘদিনের, দেড় মাস খানে আঙুলগুলো, ডান হাতের আঙুলগুলো মুঠো করতে পারছি না। আমি ডাক্তার দেখিয়েছি, 1 সপ্তাহ ওষুধ খাচ্ছি, কিন্তু সেরকম কোনো রেজাল্ট আমি পাচ্ছি না। প্রেশারের ওষুধও খাই, সেরকম কোনো প্রেশারের কোনো রেজাল্ট সেরকম পাচ্ছি না। ম্যাডামকে একটু জিজ্ঞেস করি। একদম। আপনার এই যে হাতের সমস্যাটা, যেটা আপনি বললেন যে আঙ্গুলগুলো আপনি মুট করতে পারছেন না, এটা কতদিনের সমস্যা আপনার? হ্যাঁ, মাস 2 প্রায় হলো। আমি ওষুধও খাচ্ছি, প্রথম একটু কমেছিল, তারপরে 1 সপ্তাহ ওষুধ খাচ্ছি, একটু সামান্য কমেছে। আপনার সমস্যাটা কি? আপনি যে মেডিসিন খাচ্ছেন, আপনার কি রোগ হয়েছে? আপনি ওষুধ যে খাচ্ছেন, আপনাকে ডাক্তারবাবু কিছু বলেছে যে এই রোগের জন্য আপনার এরকম হচ্ছে? বলেছেন, ডাক্তারবাবু প্যারাসিটামল দিয়েছেন আর কিছু একটা ওষুধ দিয়েছেন। উনি বলেছেন 2 সপ্তাহ খান, যদি না ছাড়ে তখন ইউরিক অ্যাসিড আর এসডিএস 13 ব্লাড সুগার করতে বলেছেন। মানে আপনার রিপোর্ট পরে হবে, আগে ট্রিটমেন্ট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, উনি আমাকে ওষুধ দিয়ে, উনি বলেছেন 2 সপ্তাহ আগে খান, যদি এটা না কমে তাহলে রিপোর্ট করবেন। বেশ, দেখুন এটাই হচ্ছে প্রবলেমটা, যে আপনার একটা ব্যথা হচ্ছে, আপনি ব্যথার জন্য আপনাকে ওষুধ দেওয়া হয়েছে, আপনি সেই ওষুধটা খাচ্ছেন। এবার আপনার 2-3 মাসের সমস্যা, আপনি 1 সপ্তাহ ওষুধ খেয়ে এখনও আপনার সমস্যার সমাধান হয়নি। দেখুন, ব্যথার ওষুধ খেয়ে আপনার ব্যথাটা, আপনি আজকে ওষুধ খাবেন, আজকে ভালো থাকবে, কালকে ভালো থাকবে, পরশুদিন কিন্তু আবার অ্যাজ ইট ইজ আপনার জায়গায় চলে আসবে, তখন কিন্তু আপনাকে আবার সেই ব্যথার ওষুধ খেতে হবে। তো ব্যথার ওষুধ আপনি কতদিন খাবেন? সারা জীবন ধরে খাবেন আপনি? আর যে মেডিসিন আপনি এখন খাচ্ছেন সেটা কিন্তু আপনার পরবর্তী সময় আপনার লিভার, কিডনি সব কটাকে আস্তে আস্তে ড্যামেজ করে দেবে। তো উচিত ছিল আগে রিপোর্টটা করা, যাতে উনি সেটা বুঝতে পারে যে এক্স্যাক্টলি আপনার সমস্যাটা কোথায়। আপনার কি রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, না আপনার গাউটের সমস্যা রয়েছে,
HLA-B27 এর কথা অনেক পরে আসে। আপনার যে সিমটমসগুলো বললেন তার সাথে HLA-B27 সেরকমভাবে যুক্ত নয়, হয়তো উনি অন্য কিছু ভেবে হয়তো সেটা দিচ্ছেন, কিন্তু আপনার ইউরিক অ্যাসিড টেস্ট আর আপনার RA ফ্যাক্টরটা অবশ্যই আপনার করার প্রয়োজন ছিল। তো যাই হোক, আপনি যখন করাননি এখন তো আর কিছু বলার নেই। যদি সম্ভব হয় আপনার একটু RA ফ্যাক্টরের রিপোর্টটা করান আর ইউরিক অ্যাসিডটা আপনি করান। খড়গপুরে আমার এই শনিবারই চেম্বার রয়েছে, সেখানে আপনি যদি আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস আপনি এতদিন পর্যন্ত যাই ট্রিটমেন্ট করিয়েছেন সেগুলো একটু নিয়ে এসে আমার সাথে দেখা করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট আপনি কিন্তু তার পাচ্ছেন না। আর যে ওষুধটা আপনি খাচ্ছেন আপনি সেটা শুধু ব্যথার জন্য খাচ্ছেন, রোগের ওষুধ কিন্তু আপনি খাচ্ছেন না। ব্যথা কোনো রোগ নয়, কোনো ডিজিজ নয়, কোনো একটা রোগের সেটা সিমটমস। তো আপনি সিমটমসের চিকিৎসা করে তো আপনি রোগকে ঠিক করতে পারবেন না। যদি রোগটাকে ঠিক করতে পারেন সিমটমস আপনার এমনিতেই কমে যাবে। যদি আপনার সমস্যা যেটা সেটাকে যদি আমরা ঠিক করতে পারি, আপনার এর জন্য যে ব্যথাটা এটা আপনার অটোমেটিক্যালি কমে যাবে। খুব সিম্পল একটা লজিক এটা, খুব সাধারণ লোক সাধারণভাবে এই জিনিসটাকে বুঝতে পারবে। তো পরে রিপোর্ট হবে, আগে আপনি 3 মাস খান, তারপর রিপোর্ট করব, তারপর দেখব। তো এরকমভাবে নিজেকে আপনার গিনিপিগ বানিয়ে তো কোনো লাভ নেই। তো যদি সম্ভব হয় আপনি একটু ইউরিক অ্যাসিড আর RA ফ্যাক্টরটা করান। যদি না করতে পারেন কোনো ব্যাপার নেই, আপনি এতদিন পর্যন্ত যা ট্রিটমেন্ট করেছেন সেগুলো নিয়ে এসে একটু আপনি দেখা করুন। আপনার ব্যথা তো আপনার সারবেই, সেটা তো আমি আলাদা করে বলবোই না। আপনার যেটা সমস্যা রয়েছে যার জন্য এটা হচ্ছে সেই সমস্যাটাও আপনার সারবে। একদম, যোগাযোগের তো প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এই আপনাদের অদ্ভুত রকমের ট্রিটমেন্টের পদ্ধতিগুলো শুনলে না আমরা সত্যি অবাক হই। কারণ আমরা নিজেরা তো এনবিপির সঙ্গে যুক্ত, এবং এখানে কিন্তু দেখেছি চিকিৎসা পদ্ধতিটা একেবারে আলাদা, সঠিক একটি চিকিৎসা পদ্ধতি যেটা হওয়া উচিত। তাই এই পদ্ধতিতে আপনি আছেন তো, নাকি ভিন কোনো পদ্ধতির মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন আপনার চিকিৎসককে বিশ্বাস করে, এবং সেই ভিন পদ্ধতি আপনার জন্য সঠিক তো, আপনি ভালো হচ্ছেন তো, আসল কথা আপনি সুস্থ হচ্ছেন তো, শুধুমাত্র স্টেরয়েড বা এমন কোনো মেডিসিন দিয়ে আপনাকে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে না তো, যার ফলে আপনি হয়তো ফিল করতে পারছেন না, কিন্তু মেডিসিন স্টপ করে দিলে আবার সমস্যা বেড়ে যাবে। তাই একটু ভাবুন, ভাবার সময় কিন্তু এসেছে, এবং ভেবে যদি আপনার মনে হয় যে আপনি সঠিক পথে এগোচ্ছেন না, তবে কিন্তু একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতেই পারেন। কে আছেন একটু দেখবো। নমস্কার, টিভির ভলিউম 0 করবেন আর বলবেন কে আছেন। নমস্কার, কথা বললে শুনতে পাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে ধনঞ্জয় গোপ বলছি। দুর্গাপুর থেকে। টিভিটা একদম 0 করে দিলে ভালো হয়, আর বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে আমি স্পন্ডাইলাইটিসে ভুগছি। আচ্ছা, আপনার বয়স কত? আপনার বয়স কত? 43 বছর। 43 বছর। আচ্ছা ম্যাডাম বলছেন, ব্যথাটা কোথায় আপনার? ঘাড়ে না কোমরে না পিঠে, কোন জায়গায় ব্যথা আছে? ঘাড়ে? কোমরে। আচ্ছা, আপনার কোমরের ছবি করা আছে, এক্সরে করা আছে? হ্যাঁ, সব করেছি। বেশ, তো এখন কোনো চিকিৎসা করছেন না আপনি? কোমরে বাঁ দিকে। টিভিটা কম না কমালে তো বুঝতে পারবেন না। কোনো চিকিৎসা করছেন কি? কোনো মেডিসিন খাচ্ছেন তার জন্য? মেডিসিন মানে অ্যালোপ্যাথি আমি ছেড়ে দিয়েছি, মানে আয়ুর্বেদিক ওষুধ খেয়ে ভালো লাগছিল, তো অনেক দাম। আর কতদিনের সমস্যা এটা আপনার? এই তো মোটামুটি 3-4 বছর হয়ে গেল। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার কোমরে যেটা আপনি সমস্যা বললেন যে আপনার কোমরে লাম্বার স্পন্ডিলাইটিস রয়েছে, আপনি এক্সরে করিয়েছেন, ট্রিটমেন্টও আপনি করছিলেন, হয়তো এখন বন্ধ রেখেছেন। তো আপনার এই যে সমস্যাগুলো রয়েছে না, সেই সমস্যাগুলো আপনার ঠিক তখনই হবে যখন আমরা যেরকমভাবে আপনাকে গাইড করব বা বলবো সেটা যদি আপনি একটু মেনে চলতে পারেন। দেখুন, শুধুমাত্র যে আপনাকে সবসময় বসে বসে একগাদা ওষুধ খেতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। কিছু কিছু রয়েছে যেটা আপনার প্রত্যেক দিনের আপনার জীবনযাত্রাটাকে একটু পাল্টাতে হবে, আপনার খাওয়া দাওয়াকে একটু পাল্টাতে হবে, নয়তো আপনাকে তো সারা জীবন ওষুধের উপরেই আপনাকে থাকতে হবে। তো একটু আপনাকে বলবো যে দুর্গাপুর থেকে আপনি ফোন করছেন, দুর্গাপুরে আমাদের এই সপ্তাহেই চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করুন, আর আপনার যা রিপোর্ট বা প্রেসক্রিপশন যাই আপনার কাছে আছে সেগুলো নিয়ে এসে একবার একটু দেখা করবেন। আর এখন আপনি আপাতত যেটা আপনার করার রয়েছে, ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা অনেক বেশি চলাফেরা করা এগুলো একটু বন্ধ রাখতে হবে। যদি সম্ভব হয় একটু শক্ত বিছানায় আপনি ঘুমান, নরম বিছানা যাতে না হয়।
আর একটু আপনাকে কিন্তু যদি আপনি খুব ভারী কোনো কাজ করেন সেগুলোকে কিন্তু একটু এখন অ্যাভয়েড করতে হবে আপনাকে। যদি ভারী জিনিস তুলতে হয় দুটো হাতে আপনার সমান ওজনের জিনিস তুলুন বা কারো সাহায্য নিন আপনি তার জন্য। একটু এরকমভাবে আপনাকে কিন্তু চলতে হবে। খাবারের মধ্যে আপনি কিছু কিছু খাবার রয়েছে সেগুলো আমরা আপনাকে পরবর্তী সময় বলে দেবো যে এই খাবারগুলোকে একটু আপনাকে বাদ রাখতে হবে আপনার খাদ্য তালিকা থেকে, তাহলে কিন্তু আপনি সুস্থ তাড়াতাড়ি হবেন, ব্যথাটা আবার আপনার ঘুরে আসবে না বা সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না। তো একটু আপনি যোগাযোগ করুন, আমার মনে হয় সেটা আপনার জন্য ভালোই হবে। একদম। সঙ্গে থাকুন দাদা, এবং পাশাপাশি টিভি স্ক্রিনে ফোন নাম্বারও কিন্তু যাচ্ছে 9830235527 বা 37। তবে একটা কথা ঠিক, আপনি বলেছিলেন অন্য কোনো প্যাথের মেডিসিন খাচ্ছি, কাজ হচ্ছে না। আমি আয়ুর্বেদের মেডিসিন খাচ্ছি কিন্তু দামটা মনে হচ্ছে একটু বেশি। দেখুন, আপনি গোল্ড প্লেটেড অনেক জুয়েলারি পেয়ে যাবেন, সেটা হয়তো আপনি 3000 টাকায় পেয়ে গেলেন। ওই জুয়েলারিটা যদি আপনি সোনায় কিনতে চান তাহলে কিন্তু সেটা কিনতে গেলে আপনার লাখ 2 টাকা খরচা হয়ে যাবে। তো আপনি যদি সোনার জিনিস নিতে চান আপনাকে সোনার দাম নিশ্চয়ই দিতে হবে, যেটা সারা জীবন আপনার জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে। কিন্তু সেটা কিন্তু অন্য কোনো জুয়েলারি হবে না, কারণ সেটা নকল, সেটা ডুপ্লিকেট। তো সে কারণেই বলছি, যারা আপনাদের সমস্যার জন্য সঠিক ট্রিটমেন্টটা করতে চাইছেন, সঠিক মেডিসিনটা নিতে চাইছেন, চোখ বন্ধ করে সেটা করুন, কারণ সেটা আপনার জন্য ভালো। আমরা বলি স্বাস্থ্যই সম্পদ, সব থেকে বড় সম্পদটাকে যদি আপনি না রক্ষা করতে পারেন, আপনি টাকা পয়সা রক্ষা করে কি করবেন? তাই সঠিক ট্রিটমেন্ট করুন, সঠিক জায়গায় পৌঁছে যান। যে সংস্থা আপনার ভালো বলে মনে হবে আপনি সেই সংস্থায় ছুটে যান, তবে তারা যেন সঠিকভাবে আপনাকে তাড়াতাড়ি ভালো করতে পারেন। আর যদি মনে হয় এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করবো, তাহলে 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। আর আমি আজকে স্পন্ডিলাইটিস নিয়ে ম্যাডামের কাছে প্রশ্ন করছিলাম। প্রথমে তো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে কথা বললাম, তবে স্পন্ডিলাইটিস শুধুমাত্র ঘাড়ে না ম্যাডাম, আপনি যেটা এক্ষুনি ওনাকেও প্রশ্ন করলেন, এটা আমাদের কোমরেও হতে পারে। তবে ঘাড়ের সমস্যা আর কোমরের সমস্যা কি একই কারণে আসে? না, কারণ অবশ্যই আপনার আলাদা থাকবে। আপনার ঘাড়ে নয়, শুধুমাত্র আপনার কোমরেও হতে পারে, পিঠেও হতে পারে, যেটাকে আমরা ডরসাল স্পন্ডিলাইটিস বলে থাকি। তো এগুলো আপনার একই কারণ থেকে বা আপনার ঘাড়ে স্পন্ডিলাইটিস বলে আপনার কোমরে হবে এরকমও ব্যাপারটা নেই। কিন্তু আপনার যদি অনেক দিন ধরে ঘাড়ের স্পন্ডিলাইটিসের সমস্যা থাকে, আপনি যদি তার ট্রিটমেন্ট যদি ঠিকভাবে না করে থাকেন, তাহলে কিন্তু সেটা আপনার আস্তে আস্তে ডরসাল স্পাইনে এফেক্ট করতে পারে, তারপর আপনার লাম্বার স্পাইনেও কিন্তু এফেক্ট করতে পারে। এবার আপনার কোমরের যদি স্পন্ডিলাইটিসের কথা আমি বলি, তাহলে যারা রয়েছে যে অনেক ভারী কাজ করে, প্রতিদিন ভারী ওজন বহন করতে হয়, বা কোনো সবসময় ঝুঁকে কোনো কাজ করছেন ওরা, বা বসে কাজ করছেন অনেকক্ষণ ধরে, নিচে বসে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো একটু বেশি দেখা দেয়। দেখুন, ব্যাপারটা একই, আপনার হাড়গুলো হয়তো ভেতরে ভেতরে ক্ষয় পাচ্ছে, তার জন্য আপনার এই সমস্যাটা, স্পন্ডিলাইটিসের সমস্যাটা হচ্ছে। এবার ঘাড় আপনার ক্ষয় কেন পাচ্ছে? একটা তো কারণ রয়েছে আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি। এবার এখন আমরা খাদ্য তালিকার মধ্যে ক্যালসিয়ামযুক্ত খাবার আমরা রাখছি না। পরবর্তী সময়ে আমরা যখন একটু আমাদের এজ অ্যাবাভ 40-50 হয়ে যাচ্ছে, তখন আমরা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট বা মেডিসিন নিচ্ছি। সেই সাপ্লিমেন্ট বা মেডিসিন আপনার শরীরের মধ্যে মাত্র 30-40% অ্যাবজর্ব হয়, বাকিটা কিন্তু আপনার স্টুলের সাথে বেরিয়ে যায়। তো সেটা কিন্তু আলটিমেটলি কোনো লাভ আপনার হয় না। কিন্তু আপনি যদি আপনার খাদ্য তালিকায় ক্যালসিয়ামযুক্ত খাবার যেগুলো রয়েছে, আপনি পনির খেতে পারেন, চিজ খেতে পারেন, দুধ খেতে পারেন, ছোট মাছের যে কাঁটা রয়েছে সেটা আপনি খেতে পারেন, তার মধ্যে ক্যালসিয়াম রয়েছে। এই খাবারগুলো যদি প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকার মধ্যে রাখেন, তাহলে পরবর্তী সময় গিয়ে আপনাকে ক্যালসিয়ামের মেডিসিন বা সাপ্লিমেন্ট খেতে হবে না। হাড় ক্ষয় পাওয়ার যে আপনার যে প্রবণতা বা সম্ভাবনা, সেটাও অনেকটা কিন্তু আপনার কম থাকবে। একটা এইজের পর আপনার প্রত্যেকটা অর্গান আমাদের দুর্বল হয়ে যায় বা হাড়গুলো ক্ষয় পেতে থাকে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু এখন আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা, যেমন আজকেই যতজন ফোন করলেন তার মধ্যে অনেকেই রয়েছে 30-40 ইয়ার্সের মধ্যে, তো তাদেরও কিন্তু অলরেডি এই হাড় ক্ষয়ের সমস্যাটা চলে এসছে। কেন? দুটো কারণ। ফার্স্ট হচ্ছে আমাদের যে ডায়েট, আমরা প্রত্যেক দিন যা খাবার খাই তার মধ্যে মিনারেলস, ভিটামিন প্রত্যেকটা জিনিস থাকে না, এই ডায়েটের জন্য। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেডেন্টারিক লাইফস্টাইলের জন্য, যে আমরা বেশিরভাগ সময়টা আমরা বসেই কাটিয়ে দিচ্ছি বা বসেই কাজ করছি বা শুয়ে থাকছি, ল্যাথার্জিক একটা সেডেন্টারিক লাইফস্টাইল, এক্সারসাইজ না করা। তো এগুলো অনেক ধরনের যে রিলেশনগুলো রয়েছে একটা একটার সাথে, সেগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আপনার কাজটা আপনাকে করতে হবে, ট্রিটমেন্টটা সেটা আমরা করব। আপনার খাওয়া দাওয়াটা সেটা আপনার হাতে, এক্সারসাইজ করা বা আপনার পশ্চার কারেকশন করা, এগুলো আপনার হাতে রয়েছে, এগুলো আপনাকে ঠিক করে করতে হবে। তারপরেও যদি কোনো সমস্যা আসে, তার জন্য তো আমরা রয়েছি, ট্রিটমেন্ট তো আমরা অবশ্যই করবো সেখানে। একদম, এটা কিন্তু খুব সত্য কথা। খুব ভালোভাবে ম্যাডাম বললেন যে কিছুটা দায়িত্ব আমার, কিছুটা দায়িত্ব একজন অভিজ্ঞ চিকিৎসকের, এবং দুজনে যদি দুজনের কাজটা সঠিকভাবে করি তাহলে সমস্যা কিন্তু পরাজয় লাভ করবেই করবে। এবং এটা আপনি করুন, অবশ্যই এনবিপির চিকিৎসকেরা তাহলে আপনার পাশে থাকবেন। কে আছেন? নমস্কার।
হ্যালো, কথাটা কি? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, নাম কি? আমার বই বলি আচ্ছা, কি সমস্যা হচ্ছে? পেটের নিয়ে ম্যাম। পেটের সমস্যা, বয়স কত? বয়স তো 28 বছর। 28 বছর, পেটের সমস্যা। আচ্ছা, আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? না, আমি তখন আমি মাত্র কইনি করি, আর আমি ওই বছরে করছিলাম, ডাক্তার সঙ্গে ধরা পড়ছে, কিন্তু এই বছরে বুঝতে পারলাম না কি বললো। পরিষ্কার হচ্ছে না, আপনার নেটওয়ার্কের প্রবলেম না আপনি কোথায় আছেন জানি না। আপনার পেটের সমস্যা এবং বাইরে খাওয়া দাওয়া করতে হয়, তাই তো? বাইরে করি না, বাইরে খাওয়া দাওয়া করেন না আপনি? আচ্ছা, যেমন ঘরেই খান, বাইরে খাওয়া দাওয়া করেন না। বেশ, আপনি বাইরে খাওয়া দাওয়া করেন সেটা খুব ভালো কথা, কিন্তু ঘরেও যে আপনি খাওয়া দাওয়াটা করবেন তার মধ্যে কিন্তু আপনার খুব বেশি স্পাইসি মানে মশলা জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার এগুলোকে কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। আপনাকে আমি বলবো যে আপনি আজকে থেকে এখন থেকে শুরু করুন ঈষদুষ্ণ একটু গরম জল খাওয়া। প্রত্যেক দিন 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন, আর সেটা আপনি হালকা উষ্ণ গরম জল আপনি খাওয়া শুরু করুন। দেখবেন আপনার পেটের অর্ধেক সমস্যা আপনার এর থেকেই কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে একটু ডাবের জল খান, আখের রস খান, একটু পেটটাকে আপনার ঠান্ডা রাখতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে বলবো খালি পেটে আপনি একদমই থাকবেন না, আপনি বারে বারে খান, অল্প অল্প করে আপনি খান। আমরা সারাদিনে 4 বার খাবার খাই, আপনি এই 4 বারের খাবারটাকে 6 বারে খান, মানে খাবারটাকে ডিভাইড করে নিন। আর ফ্রুটস আপনাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। যে কোনো ফল আপনি খান, সিজনাল ফল খেতে পারলে খুব ভালো হয়। আর কিন্তু ফল খেতে হলে একটু সকালের দিকটা আপনি প্রেফার করবেন খাওয়ার জন্য, 10টা 11টা এই সময় একটু খাওয়া আপনার জন্য ভালো হবে। একটু খাওয়া দাওয়ার দিকে আপনি নজর দিন, গরম জলটা আপনি অবশ্যই খান। দুর্গাপুর আমাদের চেম্বার রয়েছে এই সপ্তাহেই, যদি আপনি মনে করেন যে না আপনার এই সমস্যাটার জন্য একটু কনসাল্ট করার প্রয়োজন রয়েছে, আপনি আমাদের চেম্বারে একবার আসতে পারেন, একবার দেখাও করতে পারেন। আরও একবার বন্ধুদের জন্য বলে রাখবো যে চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে, কারণ শুধুমাত্র কলকাতার বন্ধুরা নয়, শুধু হাওড়া নয়, প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে। এবং আপনাকে যদি একদম বাঁকুড়া বা বীরভূম থেকে আমরা বলি যে কলকাতায় চলে আসুন, আসতেই হবে, তাহলে জানি এটা আপনার জন্য ভীষণ কঠিন একটি পরিস্থিতি তৈরি হবে। তার থেকে মনে হবে ট্রিটমেন্ট করবো না, বাড়িতেই থাকি। সে কারণেই কিন্তু এনবিপির প্রত্যেকজন চিকিৎসক ছুটে যাচ্ছেন কলকাতা বা হাওড়া থেকে একেবারে আপনার বাড়ির কাছাকাছি। আপনাকে বাড়ি থেকে 2 কদম তো বেরিয়ে আসতে হবেই। একটু ফোন করুন না, একটু কথা বলুন না, জানুন না আপনার বাড়ির সব থেকে কাছে কোন চেম্বারটি রয়েছে। একটু সকলের সহযোগিতার জন্য বলে রাখবো যে আপনারা কিন্তু বহরমপুর, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর বি শর্মা থাকেন, ডক্টর এ হালদার থাকেন, একটু ফোন করে জেনে নেবেন। বনগাঁয়ে কিন্তু আপনারা ডক্টর এস ঘোষালকে কিন্তু পাচ্ছেন, ডক্টর বি শর্মা বা ম্যাডামকেও পেতে পারেন। আগরতলায় ডক্টর এন ভট্টাচার্য, শিলচরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বর্ধমানে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়ি এবং কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়ায় ডক্টর এস ভাদুরীকে কিন্তু পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই দিল্লিতে ডক্টর এ হালদারকে এবার আপনারা পাচ্ছেন। তাছাড়া ডক্টর এস ঘোষাল ডক্টর বি শর্মাও কিন্তু অবশ্যই উপস্থিত থাকেন, যিনি সংস্থার ডিরেক্টর। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন, এবার আরামবাগে পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে। তার জন্য অবশ্যই আপনাদের নাম লেখাতে হবে। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটি, ডিব্রুগড় এবং আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কলকাতার বন্ধুরা মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করতে পারেন, সোমবার এবং শুক্রবার করে সমস্ত অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু উপস্থিত থাকেন, এবং ল্যান্সটাউনেও কিন্তু সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা পেয়ে যাবেন। একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। এছাড়া আপনারা শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, আপনারা খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বালটিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই কিন্তু আমতলায় পেয়ে যাচ্ছেন। সংস্থার ডিরেক্টর বি শর্মা থাকেন এবং থাকেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা বিভিন্ন অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে মূলত স্পন্ডাইলিসিস নিয়ে কিন্তু আমরা কথা বলছি, কোমরের কিছু সমস্যা নিয়েও কথা বলছি, এবং ম্যাডামের থেকে এটা একটু জানতে চাইবো, স্পেশালি একটু মেয়েদের জন্য জানতে চাইবো, অস্থির সমস্যা কি মূলত পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়, মানে এটা আমরা কি নিশ্চিত হয়ে জানতে পারি? বেশি হয় কারণ হয়েছে এখানে আপনার
অবশ্যই বেশি হয়। আমরা যত পেশেন্ট প্রত্যেক দিন দেখি তার মধ্যে ফিমেলের ভাগটা বেশি থাকে, সেটা ঘাড়ে ব্যথা হোক বা হাঁটু ব্যথা হোক বা যে কোনো সমস্যাই হোক, মানে যত ব্যথা যন্ত্রণার পেশেন্ট আমরা ফিমেলই আমরা বেশি দেখি। তার কারণ হচ্ছে প্রথমত যেটা আমি বললাম যে খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেওয়া। ফিমেলদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আগে সবাই খাবে তারপর আমরা খাবো, তো আমাদের জন্য লাস্ট যেটা থেকে যায় সেটার মধ্যে না নিউট্রিশন থাকে, না তার মধ্যে মিনারেলস থাকে, ইনফ্যাক্ট পর্যাপ্ত খাবারটুকুও থাকে না। তো সেখান থেকে কিন্তু আপনার হাড় বলুন বা আপনার মজ্জা বলুন সেগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আপনার যে ফ্লুইড যেগুলো আপনার রয়েছে, আমাদের প্রত্যেকটা হাড়ের মাঝখানে ফ্লুইড রয়েছে যার জন্য হাড়গুলো আমরা মুভমেন্ট করতে পারি, তো সেই মজ্জাগুলো কিন্তু আস্তে আস্তে আপনার শুকিয়ে যাবে, আপনার ড্রাই হয়ে যাবে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ অতিরিক্ত কাজ করা, যেটা অনেকের মধ্যে প্রবণতা দেখা দেয়, সেটা বাইরে হোক বা ঘরে হোক। ঘরে যে কাজ করছে তাকেও প্রচুর কাজ করতে হয়, যে বাইরে কাজ করে তাকেও প্রচুর কাজ করতে হয়। প্রত্যেক দিন দৌড়ঝাঁপ করা, এখানে ওখানে যাওয়া, বা যারা ঘরে কাজ করে প্রত্যেক দিন ঘরের প্রত্যেকটা কাজ, বেশি হেভি ওয়েট তোলার মতো কাজ, এই কাজগুলো যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, যতটা আপনি করতে পারেন তার থেকে যদি অতিরিক্ত পরিমাণ হয় তাহলেও কিন্তু আপনার হাড়ের ওপর তার একটা প্রেশার পড়তে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই প্রথম থেকে একটু ব্যথা হলো সেটাকে নেগলেক্ট করা। যদি প্রথমেই আপনার হাঁটুতে বা ঘাড়ে একটু ব্যথা শুরু হচ্ছে, সে যদি আপনি তখনই ট্রিটমেন্টটা করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে আপনাকে বেশি ভুগতে হবে না। কিন্তু যেটা আমাদের টেন্ডেন্সি, প্রথমে আমরা একটু নেগলেক্ট করি, ঠিক আছে ঠিক হয়ে যাবে বা পরে ট্রিটমেন্ট করব, আগে এইটা হোক সেইটা হোক, এরকম অনেক এক্সকিউজেস থাকে। সেখান থেকেও কিন্তু ব্যথাগুলো আরও বেশি বিকট আকার ধারণ করে নেয়। পরবর্তী সময় আমরা যখন পেশেন্টদের দেখি তখন অলমোস্ট যে হাঁটু চেঞ্জ করতে হবে বা কোমরের অপারেশন করতে হবে, ঘাড়ে বেল্ট করতে হবে, এরকম সিচুয়েশনে এসে কিন্তু আমরা পেশেন্টগুলোতে দেখি। যদি প্রথমেই ব্যথার সময় প্রথমেই ট্রিটমেন্টটা হয়ে যেত তাহলে হয়তো এই সময়গুলো এই দিনগুলো দেখতে হতো না। তো তার জন্য একটুখানি কিন্তু প্রত্যেকেরই একটু কনসিয়াস হওয়ার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র আমি ফিমেলদের একটু জোর দিয়ে কেন বললাম, যেহেতু ফিমেলরা তাদের যতটা করার তার থেকে অনেকটা বেশি করে, তার জন্য আমি ফিমেলদের একটু আলাদা করে আমি বললাম। মেলরাও কিন্তু সেম, পুরুষদেরও ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই কিন্তু এই জিনিসটা এফেক্ট করে। প্রথম থেকে যদি আপনার কোনো সমস্যা হচ্ছে, সেটা ব্যথার হোক, আপনার স্কিনের হোক, আপনার পেটের হোক, আপনার কিডনির সমস্যা হোক, হার্টের হোক, যেটাই হোক, প্রথমেই যদি আপনার সমস্যাটা ধরা পড়ে আর প্রথম থেকে যদি আপনি সঠিক ট্রিটমেন্টটা করতে পারেন, পরবর্তী সময়ে কিন্তু আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না বা কষ্ট পেতে হবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে যদি আপনার প্রথম থেকে কোনো প্রবলেম হচ্ছে, আপনি একদিন দুদিন ওয়েট করুন। আমি সেটা বলবো না যে আজকে আপনার হাঁটু ব্যথা হলে আপনি কালকে আমার কাছে চলে আসুন, সেটা আমি বলবো না। আপনি 2 দিন 3 দিন আপনি ওয়েট করুন, তারপরও যদি না কমে তাহলে কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা ঠিকভাবে করতে হবে। একদম। তবে আমরা অনেকে অত্যাধিক সচেতন, আমরা সবসময় ভাবি যে ভিটামিন ওষুধ খাবো, আমি খুব ভালো থাকবো, কোনো সমস্যা আমাকে আক্রান্ত করতে পারবে না। সেখানে খুব সংক্ষেপে এই ম্যাডামের থেকে জানবো, এই ভিটামিন ডি বা এই ক্যালসিয়াম জাতীয় ওষুধ আমরা তো একটুখানি জানি যে এগুলো খেলে আমার অস্থি ভালো থাকবে, তাহলে এগুলোই প্রথম থেকে খাই না, তাহলে তো অস্থির কোনো সমস্যা আসার কথাই নয়। দেখুন, মেডিসিন বা সাপ্লিমেন্ট প্রথমত এগুলো সিনথেটিক প্রোডাক্ট। আপনি যদি আপনার খাবারের মধ্যে, যে আপনি প্রত্যেকদিন যে খাবার খাচ্ছেন তার মধ্যেই যদি এই জিনিসগুলো আপনি যদি পেয়ে যান, আপনি সিনথেটিক প্রোডাক্টের দিকে কেন যাবেন? আমরা এখন সিনথেটিকের জামা কাপড় পরি না, আমরা কটনের জামা কাপড় পরি। তো খাবারের বেলায় আপনি কেন সিনথেটিক আপনি চুজ করবেন? আপনি যেটা নেচার থেকে যেটা আপনি পাচ্ছেন, ইজিলি যেটা অ্যাভেলেবেল, আপনি সেটা কেন খাবেন না? আপনি ভিটামিন ডি এর মেডিসিন বলুন বা ক্যালসিয়াম মেডিসিন, সেগুলো তার ফ্রি আসছে না আপনার, সেগুলোরও প্রচুর দাম রয়েছে। আপনি যদি মোটামুটি আপনার বছরে হিসেব করেন দেখবেন যে অনেক হাজার টাকার ওষুধ আপনি শুধু এগুলি সাপ্লিমেন্টার এইসব মেডিসিনের পেছনে আপনি দিয়ে দিচ্ছেন। এসব ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম থেকে আপনার ডায়েট চার্টটাকে মেনটেন করুন, ফলো করুন, আর একটুখানি এক্সারসাইজ করুন। আমরা এখন শুধুমাত্র ট্রিটমেন্ট নয়, আমরা এখন প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা এখন যথেষ্ট এগিয়ে। আমরা এখন যোগার জন্য আমরা আলাদা করে, আমরা এখন যোগার কোচ রয়েছে, আমাদের ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট রয়েছে আমাদের কাছে, লাইফস্টাইল কোচ, সব কিছুই এখন আপনারা একই জায়গায় এনবিপির ছাদের তলায় পেয়ে যাবেন। শুধুমাত্র এই নয় যে হাঁটু ব্যথার জন্য এনবিপির কাছে যাব, হেয়ার অ্যান্ড স্কিন প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের কাছে এখন আলাদা করে ডিপার্টমেন্ট রয়েছে। একটু শুধু আপনাকে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। একদম, কারণ আমরা সবসময় না একই ছাদের নিচে সব কিছু পেতে পছন্দ করি। সবাই আমাদের ভীষণ সংক্ষিপ্ত থাকে, আমরা প্রচণ্ড ব্যস্ত প্রত্যেকে, তো সেখানে এদিক ওদিক কখন ছুটবো? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে আপনার স্বাস্থ্যের সব ধরনের সচেতনতা কিন্তু নিয়ে চিন্তা ভাবনা করছেন এই সংস্থার ডিরেক্টর এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। যে কোনো ধরনের শারীরিক সমস্যার সমাধান পাচ্ছেন, আপনার স্কিন বা আপনার হেয়ারকে কিভাবে আরো অনেক বেশি সুন্দর করবেন সেই সাজেশন পাচ্ছেন, কি ডায়েট আপনার হবে বা কি ধরনের যোগা আপনাকে করতে হবে, যেটা ম্যাডাম বললেন, এই সব
সাজেশন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা বা এখানকার স্কিন বা হেয়ার এক্সপার্টরা আপনাকে কিন্তু দেবেন। তাই সবকিছুর জন্য যোগাযোগ করতে হবে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। 9830235527 বা 37 নাম্বার দুটো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে, নমস্কার।